এবার আমাদের একটা জিনিস পড়তে হবে, হাইড্রোলজিক্যাল সাইকেল, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হাইড্রোলজিক্যাল সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল। তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল মানে কি ভালো করে বুঝবি। হাইড্রোলজিক্যাল সাইকেল মানে ভালো করে বোঝা, হাইড্রোলজিক্যাল সাইকেল মানে জলের তিনটে অবস্থা, ভালো করে বুঝবি। একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়, হয়তো বাষ্প মানে গ্যাসীয়, যাই হোক কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে জল কিন্তু কখনোই একটা নির্দিষ্ট স্টেটে থেকে তার কাজ করে না। জল তিনটে স্টেটে, আমরা যে উদাহরণটা পড়লাম একটু আগে, দেখ জলকে আমরা তিনটে স্টেটে পড়েছি। সেখানে কোনো জায়গায় বরফ হিসেবে পড়েছি, কোনো জায়গায় অ্যাটমসফিয়ারে পড়েছি, কোনো জায়গায় মাটিতে জল হিসেবে পড়েছি। আমরা কিন্তু দুইভাবে পড়েছি। কিন্তু ভালো করে খেয়াল করে দেখ, এই হাইড্রোলজিক্যাল সাইকেল মানে জলের এই যে তিনটে অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটে অবস্থার মধ্যে দিয়ে যখন জল তার টোটাল পরিমাণের মধ্যে একটা ভারসাম্য রাখে, তখন তাকে বলা হয় কিন্তু হাইড্রোলজিক্যাল সাইকেল। মানে টোটাল পরিমাণে ভারসাম্য কিভাবে রাখবে, ধর গাছ যখন, বা আমাদের উদাহরণটা নিতে পারিস, ধর আমরা জল খেলাম, তা জলটা আমাদের শরীর থেকে কিভাবে পাস হচ্ছে, জল আমরা খেলাম, জল আমরা কিভাবে পাস হচ্ছে, জল ঘামের মাধ্যমে পাস হচ্ছে, রেশম ক্রিয়ার মাধ্যমে পাস হচ্ছে। গাছের ক্ষেত্রে দেখ সেম প্রসেস, গাছও জল নিচ্ছে, গাছও তাই হচ্ছে। বাষ্পমোচন মানে ওটাকে বাষ্পীয় প্রসারণ বলে, ইভাপোট্রান্সপিরেশন আমরা আসছি, ওটা ওই টপিকটা একটু সামান্য ডিফারেন্ট, আমরা আসবো এক্ষুনি। আর একটা হচ্ছে বাষ্পমোচন, যেটা বললো বাষ্পমোচন ইজ ডিফারেন্ট ফ্রম বাষ্পীয় প্রসারণ, একটু সামান্য একটা এভাপোরেশন, একটা ইভাপোট্রান্সপিরেশন। এবার দেখ এইভাবে কিন্তু গাছ যেমন জলটা নিচ্ছে, গাছ কিন্তু জলটা দিয়ে দিচ্ছে, কিন্তু দেওয়াটা কিন্তু আমরা বুঝতে পারছি না, গাছও কিন্তু সে একই কাজ করে। এর ফলে কিন্তু আলটিমেটলি জলের ভারসাম্য, নাহলে কি জল আমরা খেতেই থাকলাম, মানুষের জমতেই থাকলো, তাহলে কি হবে প্রবলেম হয় যে কিডনিতে দেখবি যখন কাজ করে না বডির মধ্যে জল জমে যায় না, দেখায় না টিভিতে, তোর হচ্ছে বিভিন্ন রকমের রোগ হয় অনেকের, হাত পা ফুলে যায়, বডিতে ওয়াটার কন্টেন্ট বেড়ে যাচ্ছে। ওয়াটার কন্টেন্টটা বেড়ে যাচ্ছে মানে কি, তোর যে কিডনি প্রসেস করতে পারছে না। সব আমাদের জানতে হবে কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটে জলের তিনটে যে অবস্থা আছে, এই তিনটে অবস্থার মধ্যে ভারসাম্য রাখছে যে সাইকেল, তার নাম হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। জলের হিসাবটাকে ঠিকঠাক রাখে বলেই কিন্তু একে আমরা জল চক্র বলি। তিনটে কন্ডিশন, একবার কঠিন থাকবে, কঠিন থেকে তরল হবে, তরল থেকে আমাদের শরীরে যখনই জলের কন্টেন্টটা বেড়ে যাচ্ছে, যে জলটা প্রসেস করতে প্লাস কি করছে, রেশন পদার্থটাকে আলাদা করে দিচ্ছে, রক্তটাকে পরিশোধ করে রক্তের জায়গায় পাঠাচ্ছে, অর্থাৎ তোর বডির মধ্যে যেখানে যতটা প্রয়োজন সেটুকু দিয়ে দিচ্ছে। এবার যদি বাই চান্স কারো কিডনির মধ্যে প্রবলেম এসে থাকে, তার শরীর তখন দেখবি যখন রক্তটাকে পরিষ্কার করার জন্য কি করাতে হয়, ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মানে কি, ওটা নকল কিডনি, বাইরে একটা ইনস্ট্রুমেন্ট, তোর শরীরে তো লাগিয়ে দিতে পারছে না কিডনিটাকে, ওরা কি করছে, তোর শরীরে যে রক্তটা প্রসেস করতে পারে না, ওটা মেশিনের মাধ্যমে প্রসেস করিয়ে তোকে বাঁচিয়ে রাখছে। খুব কঠিন, ভালো করে খেয়াল করতে হবে। এই হাইড্রোলজিক্যাল সাইকেলের তিনখানা স্টেট আছে, ভালো করে বুঝবি। হাইড্রোলজিক্যাল সাইকেলের তিনটে স্টেট আছে। প্রথম ওরেশন, একটা হচ্ছে ওশান বা সমুদ্র, একটা হচ্ছে সমুদ্র এই যে পর্যায়ে। দু নম্বরটা বুঝবি, মানে সমুদ্র বলতে এটাকে তুই সারফেসও বলতে পারিস অনেকটা। দু নম্বরটা কি আছে, অ্যাটমসফিয়ার। আর তিন নম্বরটা কি আছে, তিন নম্বরটা দেখ গ্রাউন্ড। কেন তিনটে স্টেজের কথা বললাম ভালো করে বুঝবি। ওশান বা সমুদ্র, ম্যাক্সিমাম পরিমাণ জল যেখানে আছে সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ জল বাষ্পীভূত হবে। বল, ছোট মহাসাগর, সাগর, এগুলো আর একটা ক্লাস চলে যাবে। যাই হোক, প্রত্যেকটা নামের পেছনে একটা করে কারণ থাকে, প্রত্যেকটা নামের পেছনে একটা করে কারণ থাকে। দেখ ওশান যখন হবে তার এক্সটেন্ট যেটা হবে, সির যা এক্সটেন্ট হবে তার এক্সটেন্টটা কম হবে এবং তার ভূপ্রকৃতির ডিজাইনটা আলাদা হবে। ভালো করে দেখ, আমাদের দুপাশে কখনো আমাদের এটা মনে হচ্ছে, দেখ অ্যারাবিয়ান সি বলছি আর এপাশে বে অফ বেঙ্গল বলছি, কিন্তু দেখে মনে হয় দুটো একই সাইজের। কি পার্থক্য আছে ভালো করে যদি একটু খেয়াল করে দেখিস। অ্যারাবিয়ান সি যখন তুই দেখছিস, তার প্রকৃতিটা ঠিক এরকম ধরনের, দেখবি ভালো করে খেয়াল করে দেখ।
ঠিক এইদিকে পাকিস্তান দিয়ে চলে গেল, এই পাশটা ফুল ওপেন, দেখ দুটো দিক ওপেন আছে। এবার আমি যখন ভারতবর্ষের পুরো ম্যাপটা টানছি, এরকম ম্যাপটা টানছি তো, এবার এই দিক দিয়ে দেখ মায়ানমার দিয়ে বাংলাদেশ দিয়ে এভাবে কি বেরিয়ে চলে গেল, এরকম চলে গেল তো। এবার এখানে ছোট একটা দ্বীপ আছে, এখান থেকে ধর পোর্শনটা বেরিয়ে দিকে অস্ট্রেলিয়ার পার্টটা চলে গেল, এখান থেকে চায়না ফায়না বেরিয়ে গেল। এইখানের পার্টটাতে ভালো করে খেয়াল করে দেখ, এটা ট্রায়াঙ্গেল শেপে না? তিন দিক যখন ঘেরা থাকবে, একদিক যখন উন্মুক্ত থাকবে, তাকে অবশ্যই আমি বে বলবো। তখন আমি অবশ্যই বে বলবো। হ্যাঁ, তখন তাকে আমি বলবো বঙ্গ উপসাগর। হিন্দিতে বলে বাঙ্গাল কি খাড়ি, বাঙ্গাল কি খাড়ি, খাড়ি শব্দটা ইউজ করে। খাড়ি মানে কি? মানে সমুদ্র থেকে বেরিয়ে গেছে খানিকটা নিচু জায়গায়, এরকমটাকে খাড়ি বলে। বে, বের বৈশিষ্ট্যটা কিন্তু এটা কিন্তু ছিল না, ক্রিয়েট হয়েছে। সি, এটা কিন্তু সি, দেখ এর ভূমিরূপের গঠনটাই আলাদা, এর থেকেও ছোট ছোট আছে। বার, এরপর আসবে বার, লুপ, বড়, সি থেকে বড়, ওশান। কি বললাম, বোঝা গেল? এই কনসেপ্টটা কিন্তু ওখান থেকে এসছে, এবং ছোট 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 অনেক ভাগ আছে, এর আকৃতিগত ক্লাসিফিকেশন জায়গা থেকে যায়। এবার দেখ, একটা হচ্ছে স্টেপ ওয়ানে কি হচ্ছে, আমরা যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে আমাদের। স্টেপ ওয়ানে কি হচ্ছে, ওশান থেকে জলটা কিন্তু এভাপোরেট হচ্ছে, ওশান থেকে জল এভাপোরেট হচ্ছে, নাম্বার ওয়ান। পরের স্লাইডে যাই, দেখ হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে তিনটে পর্যায় আমরা বলেছি। একটা বলেছি ওশান, একটা বলেছি অ্যাটমসফিয়ার, আর একটা বলেছি গ্রাউন্ড। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এখানে অনেক জটিলতা থাকে। ওশান থেকে ভালো করে খেয়াল করে দেখ, ওশান থেকে প্রথম কি হচ্ছে, ওশান থেকে কিন্তু প্রথম আমি একটা জায়গা থেকে আমাকে স্টার্ট করতে হবে যে আমার জলটা কিভাবে ঘুরছে। ওশান থেকে ফার্স্ট আমার হচ্ছে এভাপোরেট, এভাপোরেট হচ্ছে, তাহলে এভাপোরেট হয়ে কোথায় যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে এভাপোরেট হয়ে? তাহলে জল ওশানে কি অবস্থায় ছিল, ভালো করে আমি কি বলছি ভালো করে খেয়াল করে দেখবি। আমি বলছি কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটের মধ্যে যখন ব্যালেন্স হচ্ছে, তখনই কিন্তু আমাদের এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তাহলে ওশানে কি অবস্থা রয়েছে, লিকুইড বা তরল হিসাবে রয়েছে। সূর্যের তাপে যখন বাষ্প হলো, জল যখন অ্যাটমসফিয়ারে গিয়ে পৌঁছলো, তখন কি হিসাবে থাকলো, তখন হলো আমার লিকুইড, তখন আমার হলো গ্যাসিয়াস বা গ্যাসীয় কন্ডিশনে চলে আসলো, গ্যাসীয়। এইবার দেখ, এ তখন অ্যাটমসফিয়ারে গিয়ে কি তৈরি করবে, মেঘ তৈরি করবে, করবে কি? তাহলে ও কিন্তু স্টোর করলো মেঘ, জলটাকে স্টোর করলো, ধুলোবালি নিয়ে মেঘ বানালো। তাহলে মেঘ যখন নিচের দিকে জলটাকে নামাবে, তখন কি হিসাবে নামাবে, আবার বৃষ্টি হিসাবে নামাবে, তরল হিসাবে নামাবে। যদি আরো ঠান্ডা কন্ডিশন থাকে, তাহলে বরফ হিসাবে নামাবে, কি ফ্রস্ট বা বরফ বা তুষার। দেখ এই তিনটে আগের দিন আমরা বলেছি যে জলের কত রকমের মোডস এন্ড অকারেন্স অফ ওয়াটার, আগের দিন বলেছি, মনে পড়ছে? মোডস এন্ড অকারেন্স অফ ওয়াটার বলছি, দেখ জলকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পাই। কোথায় পাই, কোথায় পাই? অকারেন্স, এখানে পাই, ওখানে পাই, সেখানে পাই, এটা পাই। কিন্তু মোড মানে কি, কত রকম ভাবে পাচ্ছি, তরল হিসেবে পাচ্ছি নাকি গ্যাস হিসেবে পাচ্ছি নাকি কি হিসেবে পাচ্ছি। দেখ যখন এই ফর্মটাকে, এটাকে কি বলা হচ্ছে, প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন, বা এটাকে বলছি আমরা বাংলায় অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণটা তুষারপাত হিসেবে হতে পারে, আমাদের বৃষ্টি হিসেবে হতে পারে, তারপরে আমাদের এই যে এখন মিস্ট হিসেবে হতে পারে, যা ফ্যাক্টর আছে আমাদের কিন্তু এভাবে কিন্তু গ্রাউন্ড ওয়াটারটাতে আমাদের আবার ফিরে আসলো। তাহলে গ্রাউন্ড ওয়াটার যখন ফিরে আসলো, গ্রাউন্ড ওয়াটার কি আর ফিরবে না? অবশ্যই ফিরবে। গ্রাউন্ড থেকে কিন্তু জলের একটা ফ্লো যাবে দুটো পার্টে, একটা হবে সারফেস রান অফ, ভালো করে শুনে নে, সারফেস রান অফ মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহ, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা যাচ্ছে কিভাবে, আর একটা যাচ্ছে কিভাবে, সাব সারফেস রান অফ, সাব সারফেস রান অফ, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভূমির ঢাল অনুযায়ী গ্রাউন্ড ওয়াটার কিন্তু সমুদ্রের দিকেই প্রবাহিত হচ্ছে, মাটির নিচ দিয়ে, যেটাকে আমরা বলছি ভৌমজল। ভৌমজল মাটির নিচ দিয়ে চলে যাচ্ছে ওশানের দিকে, আর সারফেস রানঅফের মাধ্যমে নদী, খাল, বিল সমস্ত কিছু কানেক্টেড আছে। আমাদের গাংনাপুরে জল পড়লে নিচু পাড়া যাবে বা এখানে যাবে, নিচু পাড়া থেকে তারপরের এরিয়া, তারপরের এরিয়া, এরকম করতে 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 কি ইছামতি, আর এইদিকে করতে 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 চূর্ণি। আর যেটুকু জল উপরে পড়ে থাকবে সেটুকু জল কি করবে, উপরে গাংনাপুরের উপর জল জমেছে, গাংনাপুরের তাহলে কি মাটির নিচে চলে যাবে জলটা, সেটা গ্রাউন্ড ওয়াটার দিয়ে
আবার কানেক্ট হয়ে যাবে। এইখানে যখন বাষ্পীভবন হচ্ছে, শুধুমাত্র এখানেই বাষ্পীভবন হচ্ছে না, গ্রাউন্ডের ওপর থেকেও কিন্তু বাষ্পীভবন হচ্ছে। ওই ওর কথাটাতে আসি, গ্রাউন্ড ওয়াটারে থেকেও বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন কোথা থেকে দেখ, নদী থেকে বাষ্পীভবন হচ্ছে, যেখানে জল জমাছে সেখান থেকে, যেখানে যেখানে জল জমা সেখান থেকে বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন ভালো করে বুঝবি, বাষ্পীভবন মানে হচ্ছে জল আছে, তাপ কাজ করছে, জলকে বাষ্প করে পাঠিয়ে দিচ্ছে, বাষ্পীভবন। কিন্তু যখন গাছ থেকে কাজটা হচ্ছে, গাছ সজীব কোনো বস্তু থেকে হচ্ছে, তখন শুধু বাষ্পীভবন হয় না, তখন বাষ্পীয় প্রসারণ, তখন কিন্তু ওর একটা মেকানিক্যাল অ্যাক্টিভিটিও থাকে। মানে ও কিন্তু এমন নয় যে গাছের উপর তুই চাপ দিলি গাছ থেকে জল টেনে নিয়ে চলে গেল, অতটা সোজা নয়, অতটা সোজা ব্যাপারটা নয়। প্রস্বেদন, এই যে আমরা যখন আমাদের শরীর থেকে ঘামটা এখন বেরোচ্ছে, ঘামটা বেরোচ্ছে না, কারণ মেকানিজমটা কিন্তু অফ আছে। বাইরের অ্যাটমসফিয়ার এবং বডির ভেতরে যে মেকানিজম সেটা অফ আছে, সেটা ব্যালেন্স যখনই হবে না তখনই কিন্তু জলটাকে বাইরে বার করবে। যখন আমাদের এখানে প্রচন্ড গরম পড়ছে, আর্দ্রতা বাতাসে বেশি আছে, হিউমিডিটি অনেক বেশি আছে, তাহলে হিউমিডিটি বেশি থাকলে কি তুই যত জল খাবি তখন খুব স্বাভাবিকভাবে প্রস্বেদন আকারে রাখতে পারবে না, তোর তো নেওয়ার ক্ষমতা নেই। এখন নেওয়ার ক্ষমতা প্রচুর আছে, এখন তো 60%-এর কাছাকাছি করা রয়েছে, 40% নেওয়ার হয়তো ক্ষমতা আছে বা আরো নিচে রয়েছে, কিন্তু তখন থাকবে কত, 98%, মাত্র 2%। এবার তুই তো এমন না যে শীতকালে জল খাচ্ছি না আর গরমকালে জল খাচ্ছি প্রচুর, খাচ্ছি, এরকম তো হয় না, দু সময় জল খাই। তাহলে এই সময় দেখ, এই সময় জলের ঘাটতিটা না পূরণ হয়ে যাচ্ছে, আর এই সময় তো জল ঘাটতিটা পূরণ হবে না। তখন কি করবে, তোর গায়ে ঘাম আকারে ঘেমে ঠেমে একদম স্নান করার মতো অবস্থা, যে এমন একটা কন্ডিশন হয়, তখনই কিন্তু আমাদের প্রস্বেদন প্রক্রিয়াটা কাজ করে। তা বলে কি বাষ্পীভবন হয় না? এই যখন তোর প্রস্বেদন প্রক্রিয়াটা হয়ে গেল, ভালো করে বুঝবি, যখন আমাদের গায়ে ঘাম জমে গেল, তারপরে ঘামটা জমার পরে যদি ভালো করে সেই সময় রিজার্ভ করে দিস, কলারের এখানে হাত দিবি, দেখবি বালি লবণ থাকে না, এরকম করে হাত দিলে লবণ বেরোয়। তার মানে কি, ওই যে জল কিন্তু চলে গেছে, তখন কাজ করেছে ইভাপোরেশন। আমাদের শরীরের উপরে যখনই জলটা এসে জমছে, তখন কিন্তু জল সূর্য তাপে চলে যাচ্ছে, আর গায়ের মধ্যে লবণ ভাব চলে আসে, গরমকালে আসে। এটা শীতকালে তুই বুঝতে পারবি না। এই যে ঘটনাটা, ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন, দুটোকে যোগ করলাম, হয়ে গেল ইভাপো ট্রান্সপিরেশন। কিন্তু দেখ সাইকেল আকারে ওশান থেকে অ্যাটমসফিয়ার থেকে গ্রাউন্ড সারফেস থেকে সারফেস রানআপ এবং সাবসারফেস রানআপের মাধ্যমে ওশানে গিয়ে পড়লো এবং হাইড্রোলজি টোটাল প্রসেসটাকে কিন্তু কমপ্লিট করলো। এই ঘটনাটাকে কিন্তু বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। এটা কিন্তু ডিটেল বলিনি, ডিটেল এখনো আছে, জাস্ট হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা কনসেপ্ট, যে হাইড্রোলজিক্যাল সাইকেলটা কিভাবে কাজ করছে, যে জলটাকে যে বিভিন্ন রূপে, আমরা যে বললাম জলটা বিভিন্ন রূপে কাজ করছে, কঠিন তরল গ্যাসীয়, এটা ঠিক কিভাবে ব্যালেন্স হচ্ছে, সেটা কিন্তু আমাদের ক্লিয়ার। 86%, আমি বলছি টোটাল যা জল আছে তার মোরাললেস 86% সমুদ্র থেকে বাষ্পীভূত হয়, আর 14% টোটাল গিয়ে উপরে চলে গেল। আবার যখন নামাচ্ছে সেটা তো এক্ষুনি হয়ে গেছে, যখন নামাচ্ছে তখন ঠিক তার উল্টো ঘটনা হচ্ছে, অ্যাটমসফিয়ার তখন বেশি চলে আসছে আর গ্রাউন্ড দিয়ে কম যাচ্ছে। 68% এরকম ধরনের একটা ব্যাপার আছে, অ্যাটমসফিয়ার থেকে 68% আছে। এটা পরের দিন আমরা নেক্সট দিন এটা আরো ক্ল্যারিফাই করবো। এইটুকু তো বোঝা গেছে না যায়নি? যেটুকু আমরা পড়লাম সেটুকু কি বোঝা গেছে কি ওশানে টোটাল কত পার্সেন্ট জল থাকে? 96.7% ওয়াটার থাকে। আর ফ্রেশ ওয়াটার কত পার্সেন্ট? 2.5। আর স্যালাইন ওয়াটার 0.09 না, শুধু 9 হয়ে গেল। তাহলে 2.5% যে ফ্রেশ ওয়াটার ছিল, এই 2.5% ফ্রেশ ওয়াটারকে যদি আমি 100% ধরি, গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ কত পার্সেন্ট? 30.1%। গ্রাউন্ড ওয়াটার পরিমাণ কত বললাম? 30.1%। তাহলে আমাদের আইস ক্যাপ বা গ্লেশিয়ার এখানে কত পরিমাণ আছে? 68.7% গেল। তাহলে 68.7 চলে গেল, 30.1 চলে গেল, তাহলে বাকি পড়ে থাকছে কত পার্সেন্ট? 1.2%। এটা কোন ওয়াটার? সারফেস ওয়াটার। আমাদের ভূমির উপর দিয়ে যে জলটা বয়ে যাচ্ছে, নদী ফদি যা,
এই 1.2% যে ওয়াটারটা আছে তার মধ্যে নদীতে কত আছে? 0.49% আছে নদীতে। বোঝা গেল কি বললাম? আর ম্যাক্সিমামটা কোথায় আছে? পার্মাফ্রস্ট আর গ্রাউন্ড আইস হিসেবে ম্যাক্সিমামটা কিন্তু আমাদের রয়ে গেছে। আমাদের কেন আমি রিভারের কথাটা বললাম, পরীক্ষার সময় রিভারটাই দেবে, একদম মানে স্পেসিফিক বললাম, গ্রাউন্ড ওয়াটার, রিভার, আইস ক্যাপ, মানে যেটা তোরা পারবি মোটামুটি মোরালেস, কিন্তু এটা মনে রাখা কিন্তু যতটা মনে হচ্ছে সোজা এই মনে হয়ে গেল, অতটা সোজা মনে হবে না বই পড়লে একটু কঠিনই লাগবে। এটা ডায়াগ্রামের মাধ্যমে চলে আসলো, এই ডায়াগ্রামটা দেখি বইও দেওয়া আছে কিন্তু বাংলায় দেওয়া আছে, বোঝানোর জন্য এভাবে বললাম। সুন্দর করে মনে রাখবি যে কোন পার্ট থেকে কোন পার্টে আসলো, কি কিভাবে আসলো। আর ইউজেবল ওয়াটার, আনইউজেবল ওয়াটার কত পার্সেন্ট মনে পড়ছে? 99%, 1%, 1% এর মধ্যে আবার 99%-এর কাছাকাছি, 97% মনে হয়, 99% হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, আর বাকি 1% কিন্তু আমাদের সারফেস ওয়াটার হিসেবে পাচ্ছি, যে জলটা আমরা নদীর মধ্যে পাচ্ছি। আমাদের এই কয়েকটা ডেটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে হাইড্রোলজিক্যাল সাইকেলের সংজ্ঞাতে যখন আমি ডেফিনেশন লিখছি, এই শব্দটা থাকতে হবে, জলের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। জল যাচ্ছে আসছে এইসব গান গল্প কেউ শুনবে না, লিখতে হবে জলের তিনটি অবস্থার মাধ্যমে জলের মধ্যে যে ভারসাম্য বজায় থাকছে, এই যে প্রক্রিয়াটা ঘটছে, এটাকে বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল। তারপরে তুই ব্যাখ্যা দে, পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3। পর্যায় 1 ওশান, পর্যায় 2 অ্যাটমসফিয়ার, পর্যায় 3 গ্রাউন্ড। হয়ে গেল। এবার ওশানে আমি কি দেখলাম, ওশান থেকে কি কিভাবে বাষ্পীভবন হচ্ছে। যখন ওশান থেকে বাষ্পীভবন হচ্ছে তখন আমাদের গ্রাউন্ড থেকে বাষ্পীভবন হচ্ছে, বাষ্পীভবন প্লাস বাষ্পীয় প্রস্থান। আমরা ডিটেইলে পরের দিন যাবো। অ্যাটমসফিয়ারে কিভাবে এটা স্টোর হচ্ছে, ক্লাউড হিসেবে স্টোর হচ্ছে। ক্লাউড যখন নামাচ্ছে তখন প্রিসিপিটেশন হবে, প্রিসিপিটেশনই লিখবো আমি, কিন্তু একবারও লিখবো না রেন। আমি অধক্ষেপণ শব্দটাই বলবো, আমি কিন্তু কখনো বলবো না বৃষ্টি হিসাবে নামে, মেঘ থেকে বৃষ্টি হিসাবে, মেঘ থেকে বৃষ্টি এবং তুষারপাত হিসাবে। যেখানে তাপমাত্রা মাইনাসে, যে বৃষ্টিটা পড়তে পড়তে তো আর থেমে যাবে না, বৃষ্টি পড়তে তো জমে যাবে, তখন আমাকে লিখবে তুষারপাত এবং বৃষ্টিপাত হিসাবে, অধক্ষেপণের রূপ হিসাবে আমাদের নিচের দিকে নামছে, নেমে এসে এটাকে ব্যালেন্স করছে। এই যে টোটাল ঘটনাটা, এই ঘটনাটা, এবং তারপরে নামার পরে সারফেস রান অফ, মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে প্রবাহটা কত পার্সেন্ট, সেই 1.2%-এর কথা বলছি, ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহ, এবং গ্রাউন্ড ওয়াটার 30.1%। ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহ এবং 30.1%-এর প্রবাহ গিয়ে লাস্টে গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে, সমুদ্র থেকে আবার উপরে, এবং এইভাবে চক্রাকার প্রসেসে কিন্তু গ্রাউন্ড ওয়াটার থেকে শুরু করে আমাদের ওশান থেকে শুরু করে টোটাল বিষয়টা ব্যালেন্স আছে। ব্যালেন্সের পার্সেন্টেজ কত, পরিমাণ কত, নেক্সট দিন আরেকটা নেক্সট সেশনে হয়ে যাবে। বলতে পারলাম? তাহলে এইটা বাড়িতে ভালো করে দেখতে হবে কিভাবে কি আছে। ক্লিয়ার?